ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল লার্নার্স। আজকে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করব, যেটার নাম দ্য কোল্ড উইদিন বাই জেমস প্যাট্রিক কিনি। জেমস প্যাট্রিক কিনি একজন আমেরিকান পোয়েট, যিনি 1960s এই কবিতাটি লিখেছিলেন। যদিও প্রথম দিকে এই কবিতাটিকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল এটার কন্ট্রোভার্সিয়াল টপিকের জন্য, পরে কোনো এক সর্বধর্ম সম্মেলনে এটাকে পড়া হয়েছিল। তারপর থেকে এটার পপুলারিটি গেইন করতে শুরু করে দেয়। তো এই কবিতাটি একটি গুরুত্বপূর্ণ থিমের ওপর লেখা, দুটি গুরুত্বপূর্ণ থিম অ্যাকচুয়ালি। একটা থিম হচ্ছে futility of discrimination and the second one is lack of warmth in human relation. মেনলি এই দুটো থিমকেই ডেপিক্ট করার চেষ্টা করেছেন এখানে। প্রথম থিমটি হচ্ছে ফিউটিলিটি অফ ডিসক্রিমিনেশন, অর্থাৎ ভেদাভেদ, আমরা যেটা ভেদাভেদ করি সেটা রিলিজিয়নের বেসিসে হোক, কাস্ট ক্রিড এগুলোর বেসিসে হোক, রেসের বেসিসে হোক, এগুলো ফিউটাইল, এর কোনো প্রয়োজন নেই। এটা একটা থিম। আর সেকেন্ড থিম হচ্ছে ল্যাক অফ ওয়ার্মথ ইন হিউম্যান রিলেশন, মানুষের সম্পর্কে মধ্যে যে ওয়ার্মথের, কম্প্যাশনের যে অভাব, সেইটা। তো এখানে তিনি ছজন ব্যক্তির মাধ্যমে একটা স্টোরিকে ডেপিক্ট করেছেন। ছজন ব্যক্তি কোনো না কোনো কাস্ট হোক, তার কোনো না কোনো রেস বা রিলিজিয়ন, কিছুর একটা রিপ্রেজেন্টেটিভ। তারা নিজেদের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের নিজের ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসেছে। তারা ডিফারেন্ট রিলিজিয়ন, রেস এগুলোকে রিপ্রেজেন্ট করছে। নিজের রেসকে নিজের 6টা ক্যারেক্টার তাদের নিজের রেস, রিলিজিয়ন, কাস্ট এগুলোকে রিপ্রেজেন্ট করছে। তো তিনি এখানে এই ছজনের মধ্যে দিয়ে দেখাতে চেয়েছেন যে ছজন একটা প্রচণ্ড ঠান্ডা জায়গায় আটকে পড়েছিলেন। তো তাদের প্রত্যেকের হাতেই একটা করে কাঠের টুকরো ছিল। তাদের সামনে একটা ডাইং ফায়ারও জ্বলছিল, যেটা হয়তো আর কিছুক্ষণের মধ্যে নিভে যাবে। তো তারা সেই লগটাকে, মানে তাদের কাছে যে কাঠের টুকরোটা ছিল, তারা কেউই সেটাকে আগুনের মধ্যে দেয়নি। তাদের নিজেদের মধ্যে যে প্রেজুডিসেস, যে ডিফারেন্সিয়েশন, যে ডিসক্রিমিনেটিভ ফিলিং একে অপরের প্রতি ছিল, সেটা তাদের এটা করতে বাধা দিয়েছিল। ফলে অ্যাট দ্য এন্ড কী হয় যে ছজন ব্যক্তি তাদের সেই লগগুলোকে হাতের মধ্যে শক্ত করে ধরে রেখেই তাদের মৃত্যু ঘনিয়ে আসে, তারা মারা যায়। তো এরকম একটা স্টোরির মাধ্যমে তিনি এটাই দেখাতে চেয়েছেন যে মানুষের মধ্যে যে কম্প্যাশন, যে অ্যাফেকশন, লাভ, এগুলোর প্রচণ্ড পরিমাণে ল্যাক আছে, প্রচণ্ড পরিমাণে অভাব আছে। এবং এই যে ডিসক্রিমিনেশন, এটার কোনো প্রয়োজন নেই। আর এই কবিতাতেও ডিসক্রিমিনেশনটা ফিউটাইল হিসেবে প্রুভড হবে, যেহেতু আমরা দেখবো যে ছজন ব্যক্তিকে কবি ডেপিক্ট করেছেন, যারা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডকে রিপ্রেজেন্ট করছে, তারা প্রত্যেকেই মারা যাবে। তাই এই ডিসক্রিমিনেশন কোনো কাজে দেয় না। এটা খুব ভালো একটা মেসেজ দেয় যে আমাদেরকে সমাজের ডেভেলপমেন্ট যদি করতে হয়, তাহলে আমাদের একসাথে কাজ করতে হবে, ইউনিফাইং হয়ে কাজ করতে হবে। সো কবিতায় যাওয়া যাক। দ্য কোল্ড উইদিন, জেমস প্যাট্রিক কিনি। ফার্স্ট স্ট্যান্জাতে বলা হচ্ছে যে 6 humans trapped by happenstance in bleak and bitter cold. Each one possessed a stick of wood, or so the story is told. তাহলে যেমনটা গল্পতে বলা হচ্ছে কি, যে ছজন ব্যক্তি আছে, তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে, ব্লিক অ্যান্ড বিটার কোল্ডের মধ্যে বাই চান্স আটকে পড়েছে। হ্যাপেনস্ট্যান্স কথাটির অর্থ হলো বাই চান্স তারা আটকে পড়েছিল। তাদের প্রত্যেকের কাছেই একটা করে কাঠের টুকরো ছিল, লাঠি ছিল তাদের প্রত্যেকের কাছে, কিন্তু তারা কেউই সেই কাঠের টুকরোটিকে বা লাঠিটিকে আগুনের মধ্যে দেয়নি। যাই হোক, প্রথম স্ট্যান্ডার থেকে যা বলা হচ্ছে যে ছজন ব্যক্তি প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাই চান্স আটকে পড়েছিল, তো তাদের প্রত্যেকের হাতেই একটা করে লাঠি ছিল কাঠের। সেকেন্ড স্ট্যান্ডাতে আসছে কি, যে দ্য ডাইং ফায়ার ইন নিড অফ ব্লকস, তাদের সামনে একটা আগুন জ্বলছিল, যে আগুনটা নিভন্ত ছিল। ফুয়েলের অভাবে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সে আগুনটা নিভতে চলেছিল। তো ডাইং ফায়ার
ইন নিড অফ লক্স। এই যে লাইনটা এখানে দেখানো হয়েছে, দ্য ডাইং ফায়ার ইন নিড অফ লক্স, এটা সবথেকে ভালো মানে সেকেন্ড থিম, যেটা আমি যে দুটো থিমের কথা উল্লেখ করেছিলাম প্রথমেই, একটা হচ্ছে ল্যাক অফ কম্প্যাশন ইন হিউম্যান রিলেশন, আর একটা ফিউটিলিটি অফ ডিসক্রিমিনেশন। তো ল্যাক অফ কম্প্যাশন ইন হিউম্যান রিলেশনের যে ব্যাপারটা, সেইটা এই লাইনটাতে সবথেকে ভালো এক্সপ্রেস করা হয়েছে। কি বলা হচ্ছে যে দ্য ডাইং ফায়ার ইন নিড অফ লক্স, যে নিভন্ত আগুনটা জ্বালানির প্রয়োজন, কাঠের প্রয়োজন। তো লিটারালি আমরা বলতে পারি যে তাদের সামনে যে আগুনটা আছে সেই আগুনটা কাঠের প্রয়োজন, কারণ সেটা যদি জ্বালানি না দেওয়া হয় তাহলে হয়তো শীঘ্রই সেটা নিভে যাবে। কিন্তু মেটাফরিক্যালি এখানে আগুনের কথা বলতে মানুষের মনের মধ্যে যে ফায়ার অফ কম্প্যাশন, লাভ, অ্যাফেকশন এইগুলো আছে, সেই আগুনটার কথা বলা হচ্ছে এখানে। লিটারালি ফায়ারের কথা বলা হচ্ছে, কিন্তু মেটাফরিক্যালি দিক থেকে দেখতে গেলে, অন্তর্নিহিতভাবে বলতে গেলে, এখানে ফায়ার বলতে মানুষের মনের মধ্যে যে কম্প্যাশনের ফায়ার আছে, সেই ফায়ারটা নিভতে চলেছে তার কথা বলা হচ্ছে। তো এখানে সেকেন্ড থিমটা খুব ভালোভাবে এই লাইনটাতে এক্সপ্রেস করা হয়েছে, যে দ্য ডাইং ফায়ার ইন নিড অফ লক্স। বেশ, তো সেকেন্ড লাইনে বলা হচ্ছে কি, বাট দ্য ফার্স্ট ওয়ান হোল্ড হার্টস ব্যাক। আমরা প্রথমেই দেখেছি যে 6জন ব্যক্তি আছে এখানে। তো ফার্স্ট ওয়ান যে ছিল, প্রথম ব্যক্তি যে ছিল, তিনি একজন মহিলা ছিলেন। বাট দ্য ফার্স্ট ওয়ান হোল্ড হার্টস ব্যাক, তিনি তার যে লাঠিটা তার হাতে ছিল, কাঠটি, তিনি দেখেছিলেন যে আগুনটি নিভতে চলেছে, তাও তিনি তার লাঠিটিকে আগুনের মধ্যে দেননি বা কাঠটিকে আগুনের মধ্যে দেননি। কেন দেননি? ফর অফ দ্য ফেসেস রাউন্ড দ্য ফায়ার সি নোটিসড ওয়ান ওয়াজ ব্ল্যাক। তিনি দেখেছিলেন যে একজন তাদের মধ্যে ব্ল্যাক ছিল। তো যেহেতু তিনি একজন রেসিস্ট ছিলেন, মানে তার মধ্যে একটা ডগমা ছিল, সেট বিলিভ ছিল যে রেসের ভিত্তিতে তিনি যে মানুষের ডিসক্রিমিনেশন, তার সপক্ষে ছিলেন। তাই যেহেতু সেখানে একজন ব্যক্তি ব্ল্যাক ছিল, তাই তিনি তার লাঠিটিকে আগুনের মধ্যে দেননি। কেন দেননি না, তাতে তিনি সেই লাঠিটা কেনই বা দেবেন, যে লাঠিটা একটা ব্ল্যাককে ওয়ার্মথ দেবে। তিনি একবারও এটি কথাটা ভাবলেন না যে যদি আমি আমার লাঠিটিকে না দিই তাহলে আমিও তো মারা যেতে পারি এই প্রচণ্ড ঠান্ডায়, সেখানে তো আমিও তাপ পাবো, সেটা তিনি ভাবলেন না। তার যে প্রেজুডিসেস, তার যে ডগমা, তাকে এটা করতে দিল না, তাকে বাধা দিল। সো যেহেতু তিনি একজন রেসিস্ট ছিলেন, তাই তিনি তার ডিসক্রিমিনেটিভ ফিলিংসের জন্য এটা করতে পারলেন না, তাই তিনি তার লাঠিটিকে সরিয়ে নিলেন। তারপরের স্ট্যান্ডায় আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্যক্তির কথা বলা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি। দ্য নেক্সট ম্যান হোল্ডিং ক্রস দ্য ওয়ে স ওয়ান নট অফ হিজ চার্চ অ্যান্ড কুডন্ট ব্রিং হিমসেলফ টু গিভ দ্য ফায়ার হিজ স্টিক অফ বাচ। তাহলে দ্য নেক্সট ম্যান হোল্ডিং ক্রস দ্য ওয়ে স ওয়ান নট অফ হিজ চার্চ অ্যান্ড কুড নট ব্রিং হিমসেলফ টু গিভ দ্য ফায়ার হিজ স্টিক অফ বাচ। তাহলে এখানে একজন ব্যক্তি যার কথা বলা হচ্ছে, তিনি দেখলেন যে যেসব ব্যক্তিরা আগুনের চারপাশে আছে তাদের মধ্যে একজন তার চার্চে ছিল না, অর্থাৎ রিলিজিয়ান, চার্চের মধ্যে দিয়ে এখানে একটা ইনস্টিটিউশনকে বোঝানো হয়েছে, রিলিজিয়াস ইনস্টিটিউশন, সেটা হচ্ছে চার্চ, অর্থাৎ খ্রিশ্চানিটি। তো তিনি দেখেছিলেন যে তার মধ্যে একজন খ্রিশ্চান ছিল না। স ওয়ান নট অফ হিজ চার্চ, তিনি তার ধর্মের মানুষকে দেখতে পাননি বলে তিনি কি করলেন, তিনি তার লাঠিটিকে আগুনের মধ্যে দিলেন না, যেটা তার মধ্যে ছিল, তার কাছে হাতের মধ্যেই ছিল যে লাঠিটা, তিনি মনে করলে সহজেই আগুনের মধ্যে দিতে পারতেন। কিন্তু কেন দিলেন না? কারণ যেহেতু তার ধর্মের নয় বলে। তো তিনি রিলিজিয়াস বাইগেট্রির জন্য তিনি করতে পারলেন না এটা, ধর্মীয় গোঁড়ামির জন্য। রিলিজিয়াস বাইগেট্রি অর্থাৎ ধর্মীয় গোঁড়ামি, তার মধ্যে যে ধর্মীয় গোঁড়ামিটা ছিল ব্যাপকভাবে, সেটা তাকে ওভারকাম করে নিয়েছিল। তো তার জন্য তিনি তার লাঠির টুকরোটি আগুনের মধ্যে দিতে পারলেন। তারপরের স্ট্যান্ডাতে আমরা দেখতে পাচ্ছি দ্য থার্ড ওয়ান স্যাট ইন ট্যাটার্ড ক্লোদেস। ট্যাটার্ড অর্থাৎ ছিন্ন বিচ্ছিন্ন, টর্ন ক্লোদেস, ছেঁড়া পোশাক পরে আছেন দ্বিতীয় ব্যক্তি যার কথা বলা হচ্ছে, অর্থাৎ জেনারেলি আমরা বুঝতে পারছি তিনি পুয়ার ছিলেন। সো হি গেভ হিজ কোট এ হিচ, তার যে কোটটা ছিল সেটা ছেঁড়া করা ছিল।
কিন্তু সেই কোটটাকে তিনি একটা হ্যাচকা টান দিয়ে নিজের চারিপাশে আবার জড়িয়ে নিলেন। হি গেভ হিজ কোট এ হিচ, তিনি নিজের চারপাশে সেটাকে আবার জড়িয়ে নিলেন ভালো করে। হোয়াই শুড হিজ লগ ইজ পুট টু ইউজ টু ওয়ার্ম দ্য আইডল রিচ। এবার যেহেতু এই তৃতীয় ব্যক্তিটি একজন গরিব ব্যক্তি ছিল, তো তাদের বিশ্বাস ছিল, তাদের যে প্রেজুডিসেস ছিল, সেট বিলিভ ছিল কি যারা ধনী হয় তারা তাদেরকে ডেপ্রাইভ করছে, তাদের যে বেসিক রাইটস থেকে তাদেরকে ডেপ্রাইভ করছে, এবং তারা কুড়ে হয়, তাদের যে পরিশ্রমের ফল সব ওই ধনীরা ভোগ করে, এটা ওদের বিশ্বাস ছিল। ওই ব্যক্তিটি, গরিব ব্যক্তিটির বিশ্বাস ছিল। তো তিনি তার যে ছেঁড়া ফাটা পোশাকটা পরেছিলেন সেটাই তিনি তার চারপাশে জড়িয়ে নেন। তাও তিনি তার কাঠের টুকরোটিকে বা লাঠিটিকে আগুনের মধ্যে দেননি। কেন দেননি? না, সেখানে যেহেতু ধনী ব্যক্তি আছে, ধনী ব্যক্তিদের তিনি তা ওয়ার্ম করতে দেবেন না তার আগুন দিয়ে, তার কাঠের টুকরো দিয়ে তিনি ধনী ব্যক্তিদের ওয়ার্ম করবেন না। কিন্তু এটা তিনি একবারের জন্য ভাবলেন না যে তিনি যদি তাদের জন্য না ভাবলেও তো চলবে, তিনি নিজের জন্যও তো ভাবতে পারেন। যদি তিনি যদি তার বডিটা ওয়ার্মথ না পায়, তার বডিও যদি দীর্ঘক্ষণ এই ঠান্ডার মধ্যে থাকে, তাহলে তিনিও মারা যাবেন। এটা তার মনের মধ্যে এলো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেরই যে প্রেজুডিসেস, তাদের যে ডিস্টিংটিভ ফিলিং, তাদের যে ডিসক্রিমিনেটিভ ফিলিংস একে অপরের প্রতি, বা তাদের যে স্পাইটফুল অ্যাটিটিউড, সেইটাই তাদেরকে প্রিভেন্ট করছে আগুনের মধ্যে কাঠটি দেওয়ার জন্য। তো আমরা বলতে পারি যে দেয়ার প্রেজুডিসেস সারপাস ইভেন দেয়ার বেসিক ইনস্টিংক্ট, তাদের যেটা বেসিক ইনস্টিংক্ট সেটাকেও সারপাস করে যাচ্ছে, ছাপিয়ে যাচ্ছে তাদের প্রেজুডিসেসগুলো। তাদের কাছে তাদের প্রেজুডিসেসগুলোই বড়, তাদের কাছে তাদের প্রেজুডিসেসগুলোই বেশি ইম্পর্ট্যান্ট তাদের জীবনের থেকেও। তাই তো তাদের জীবনের কথা না ভেবেও তারা তাদের রিলিজিয়াস বিলিভ, বাইগট্রি, তাদের ডিসক্রিমিনেটিভ ফিলিংসটাকে তারা বেশি, তাদের প্রেজুডিসেসটাকে, তাদের ডগমাটাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তো তারপরের স্ট্যান্ডাতে আমরা দেখতে পাবো যে একজন ধনী ব্যক্তির কথা বলা হচ্ছে। তো দ্য রিচ ম্যান জাস্ট স্যাট ব্যাক অ্যান্ড থট অফ দ্য ওয়েলথ হি হ্যাড ইন স্টোর অ্যান্ড হাউ টু কিপ হোয়াট হি হ্যাড আর্নড ফ্রম দ্য লেজি সিপলেস পুয়ার। তো তারপরের স্ট্যান্ডাতে আমরা যেটা দেখছি যে একজন ধনী ব্যক্তির কথা বলা হয়েছে, যে ব্যক্তিটি এইরকম ব্লিক অ্যান্ড বিটার কোল্ডের মধ্যেও, চরম ঠান্ডার মধ্যেও আটকে পড়েও, যার হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো তার ডেথকে এমব্রেস করতে চলেছেন, সেই মতো অবস্থাতেও তিনি কী ভাবছেন যে তার ওয়েলথ, যেটা তিনি এতদিন ধরে মজুত করে রেখেছেন বা অর্জন করেছেন, সেটা তিনি তার গরিবদের কাছ থেকে কী করে বাঁচিয়ে রাখবেন। অর্থাৎ তার কাছে যে সম্পদ আছে সেটা তিনি কীভাবে গরিবদের কাছ থেকে, পুয়ারদের কাছ থেকে বাঁচিয়ে রাখবেন, তিনি তখনও সেটা ভাবছেন। তার মধ্যে রিচ ম্যানদের মধ্যে একটা এখানে কমন নোশন থাকে, যেটা এখানে কবি তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে রিচ ম্যানরা ভাবে কি যে দ্য পুয়ার আর রেসপন্সিবল ফর দেয়ার ওন মিজারি। তারা নিজেরাই তাদের দুর্দশা দুঃখের জন্য দায়ী। যেহেতু তারা লেজি হয়, তারা নিজেরা কাজকর্ম করে না, তো তারা সবসময় টার্গেট করে কীভাবে ধনীদের সম্পদ ছিনিয়ে নেবো তাদের কাছ থেকে। তো এইরকম বিলিভের জন্য তিনি যখন দেখলেন যে তার হাতে লাঠিটা আছে, তো তিনি যদি তার কাছে যে সম্পদটা আছে সেটা যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তো তিনি সেই লাঠিটা দিয়ে তাকে প্রোটেক্ট করতে পারবেন। তো তিনি তখনও এইগুলো ভাবছেন যে কীভাবে তার কাছে যে সম্পদটা আছে তিনি কীভাবে সেফ রাখবেন গরিবদের কাছ থেকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্ল্যাক ম্যানের কথা। দ্য ব্ল্যাক ম্যানস ফেস বিস্পোক রেভেঞ্জ অ্যাজ দ্য ফায়ার পাস্ট ফ্রম হিজ সাইট, for all he saw in his stick of wood was a chance to spite the white. তো ব্ল্যাক একটা নিগ্রো একটা ছিল সেখানে, ছজন ব্যক্তির মধ্যে একজন ব্ল্যাক ছিল, নিগ্রো। তিনি, তার যে অ্যাটিটিউড সেটা হচ্ছে রেভেঞ্জফুল অ্যাটিটিউড। তিনি স্পাইট করতে চাইছেন, স্যাডিস্টের রোল প্লে করছেন এখানে। তো তার যে বিলিফ ছিল কি, যে তার যে সেট বিলিফ যে ধনীরা তাদের যে বেসিক রাইট, বা হোয়াইটরা, এখানে তিনি
কমপ্লেক্সনের দিক থেকে গেছেন। কবি এখানে কমপ্লেক্সনের দিক থেকে পার্থক্যটা করেছেন যে হোয়াইট যারা হয় তাদেরকে তারা তাদের বেসিক রাইটস থেকে ডেপ্রাইভ করে, তাদেরকে কলোনাইজ করে চলেছে দীর্ঘদিন ধরে, তাদেরকে অপ্রেস করে চলেছে, টর্চার করে চলেছে। তার জন্য তিনি তার অ্যাটিচিউডটা হোয়াইটদের প্রতি রেভেঞ্জফুল অ্যাটিচিউড, স্পাইটফুল অ্যাটিচিউড। তো তিনি তার লাঠিটা যেটা তার হাতে আছে সেটা তিনি আগুনে না দিয়ে তিনি এটা ভাবছেন যে এই লাঠিটা তার হাতে থাকলে তিনি তাদের আঘাত করতে পারবেন, ওই হোয়াইটদেরকে, বাদ বাকি যা হোয়াইটরা যারা আছে তাদেরকে তিনি আঘাত করতে পারবেন, তাই তিনি লাঠিটা আগুনের মধ্যে দিলেন না। তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্য লাস্ট ম্যান অফ দিস ফারলন গ্রুপ, অর্থাৎ এই ছজন ব্যক্তি, যে শেষ ব্যক্তির কথা বলা হয়েছে, ডিড নট, দ্য লাস্ট ম্যান অফ দিস ফারলন গ্রুপ ডিড নট accept for gain, giving only to those who gave was how he played the game. তাহলে এখানে গিভ অ্যান্ড টেক পলিসির কথা বলা হয়েছে, আমরা বুঝতে পারছি যে এই যে ফারলন গ্রুপ, অর্থাৎ এখানে যে দ্য লাস্ট ম্যানের যে কথা বলা হচ্ছে অফ দিস ফারলন গ্রুপ, এখানে কবি ফারলন গ্রুপটা খুবই পারপাসলি ইউজ করেছেন। তিনি ফারলন গ্রুপ ওয়ার্ডের ফ্রেজটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে যদিও এটা একটা গ্রুপ, যদিও তাদের সিচুয়েশান একই, যদিও তারা একই রকম পরিস্থিতির মধ্যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তাও তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাও তারা ইউনিফাইং হতে পারছে না, তারা ইউনাইটেড হতে পারছে না। তো এই জন্য তিনি এখানে ফারলন গ্রুপ ফ্রেজটা ইউজ করেছেন। তো দ্য লাস্ট ম্যান অফ দিস ফারলন গ্রুপ ডিড নট একসেপ্ট ফর গেন, গিভিং অনলি টু দোজ হু গেভ ওয়াজ হাউ হি প্লেড দ্য গেম। অর্থাৎ যে শেষ ব্যক্তি যার কথা বলেছেন, ছজন ব্যক্তি, তিনি গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করেন। তিনি তাদেরকেই দেন যারা তাদেরকে কিছু দিয়েছে, অর্থাৎ গেম অফ সেলফিশনেস, তিনি গেম অফ সেলফিশনেসে বিলিভ করেন। তো এদের ওই ছজন ব্যক্তির মধ্যে বাকি পাঁচজন যারা আছে তারা তো তাকে কেউ কোনোদিন কিছু দেয়নি, তারা একে অপরকে চিনতেও না। তো তাই তিনি যদি কাঠের টুকরোটা বা লাঠিটা আগুনের মধ্যে দেন তাহলে তো তাদের উপকার হয়ে যাবে, তাই তিনি সেটা দেবেন না, কারণ তিনি গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করেন। যেহেতু ওরা তাকে কিছু দেয়নি, ওরা তাকে কোনো হেল্প করেনি, তাই তিনিও ওদেরকে করবেন। সো তিনিও তার যে লাঠির টুকরো বা কাঠের টুকরো সেটা তিনি দিলেন না। এবার লাস্ট স্ট্যান্জাতে এসে কবি কনক্লুড করেছেন, তিনি বলছেন যে দেয়ার লক্স হেল্ড টাইট ইন ডেথ স্টিল হ্যান্ডস was proof of human sin, they did not die from the cold without, they died from the cold within. তো এখানে তিনি কনক্লুশন করেছেন, তিনি বলতে চেয়েছেন যে সবার শেষে আমরা দেখতে পেলাম যে ওই ছজন ব্যক্তির মধ্যেই ছজনই মারা গেছে, মৃত্যুর কবলে চলে গেছে ছজন ব্যক্তি। তাদের হাতে মরে যাওয়ার পরেও সেই লাঠিটি স্থির হয়েছিল, তাদের দেহে আর কোনো প্রাণ নেই। এটাই হচ্ছে প্রমাণ, কবি বলছেন যে এটাই হচ্ছে প্রমাণ যে হিউম্যান সিনের, এটাই প্রমাণ যে তারা কিভাবে সিন করে চলে, পাপ করে চলে। তারা যদি ইউনিফাইং হতো, তারা যদি একসাথে তাদের লকটা দিত, তারা হয়তো সারভাইভ করতে পারতো বেশ কিছুক্ষণ, বা হেল্পের জন্য কোনো এক্সটার্নাল হেল্প পেত পরে, সেই দিনটা হলেও তারা সারভাইভ করতে পারত, কিন্তু তারা করেনি। সো এটা একটা প্রমাণ যে ছজন ব্যক্তি, শেষকালে আমরা দেখতে পাবো যে ছজন ব্যক্তি তাদের এই প্রেজুডিসেস, তাদের যে ডিস্টিংটিভ ফিলিং, তাদের যে ডিসক্রিমিনেটিভ ফিলিংস একে অপরের প্রতি, তাদের যে ল্যাক অফ কম্প্যাশন, সেইগুলোর জন্যই তারা ছজনই কিন্তু শেষে মারা গেল। দে ডিড নট ডাই ফ্রম দ্য কোল্ড উইদাউট, দে ডায়েড ফ্রম দ্য কোল্ড উইদিন। শেষে কবি বলছেন যে এই ছজন ব্যক্তি যারা মারা গেল তারা কেউই বাইরের ঠান্ডার জন্য মরেনি, তারা সবাই মারা গেল তাদের ভেতরের ঠান্ডার জন্য, তাদের প্যাসিভিটির জন্য, তাদের কোল্ড হার্টেডনেসের জন্য। সো তাদের মধ্যে যদি ল্যাক অফ কম্প্যাশন না থাকতো, তারা একে অপরের প্রতি যদি স্পাইটফুল ফিলিংস না থাকতো, তাদের একে অপরের প্রতি যদি স্পাইটফুল ফিলিংস না থাকতো, তারা যদি রেসিস্ট না হতো, তারা যদি রিলিজিয়াস বিগট না হতো, তাহলে তারা হয়তো এই কাঠের টুকরোটা আগুনের মধ্যে দিতে পারতো এবং নিজেদের প্রাণ বাঁচাতে পারত। তো আমরা এবার কিছু কিছু কবিতার মধ্যে যে রেটোরিকের ব্যাপারগুলো আছে, ফিগারেটিভ স্পিচ আছে, সো সেই ফিগার্স অফ স্পিচগুলো একটু আলোচনা করি।
এখানে আছে যেটা আমরা প্রথমে সেকেন্ড স্ট্যান্ডার্ডে একটা দেখতে পাবো যে ফার্স্ট স্ট্যান্ডার্ডটি দেখতে পাবো সেকেন্ড লাইনে, ব্লিক অ্যান্ড বিটার কোল্ড, ইন ব্লিক অ্যান্ড বিটার কোল্ড। তো এটা হচ্ছে একটা অ্যালিটারেশনের এক্সাম্পল, ব্লিক অ্যান্ড বিটার। আমরা জানি যে অ্যালিটারেশন কি, অ্যালিটারেশন হচ্ছে অ্যালিটারেশন ইজ এ ফিগার্স অফ স্পিচ। এটা কখন হয় না, যখন কনসোনেন্ট সাউন্ড রিপিটেডলি ইউজ হয় ফর গ্রেটার ইফেক্টের জন্য, তখন অ্যালিটারেশন হয়। তো এটা একটা অ্যালিটারেশন এক্সাম্পল, যেহেতু ব ব পরপর দুবার একই সাউন্ড কনসোনেন্ট সাউন্ড ইউজ হয়েছে, তো ব্লিক অ্যান্ড বিটার এটা হচ্ছে একটা অ্যালিটারেশনের এক্সাম্পল। আর একটা যেটা এখানে কবি পারপাসলি ইউজ করেছিলেন সেটা হচ্ছে ফরলন গ্রুপ। ফরলন গ্রুপ ফ্রেজটার মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন যে তারা যদিও গ্রুপ হয়ে আছে, তারা যদিও একসাথে আছে, তাও তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা অ্যাবান্ডন্ড, একে অপরের প্রতি তাদের কোনো অ্যাফেকশন নেই, তাদের কোনো সিম্প্যাথি নেই, কিচ্ছু নেই। তো এই ফারলন গ্রুপ, এই ফ্রেজটা হচ্ছে একটি অক্সিমোরনের এক্সাম্পল। অক্সিমোরন অর্থাৎ টু কন্ট্রাডিক্টরি আইডিয়াস অর ওয়ার্ডস আর জাক্সটাপোজড ফর গ্রেটার ইফেক্ট। মানে দুটো কন্ট্রাডিক্টরি আইডিয়া, দুটো বিপরীতধর্মী শব্দ বা দুটি বিপরীতধর্মী চিন্তাভাবনা যখন পাশাপাশি বসে গ্রেটার ইফেক্টের জন্য, তখন সেটা অক্সিমোরন হয়। তো ফরলন গ্রুপটা এখানে একটা অক্সিমোরনের এক্সাম্পল, আর ব্লিক অ্যান্ড বিটার যেটা আছে সেটা হচ্ছে অ্যালিটারেশনের এক্সাম্পল। থ্যাংক ইউ।